হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। দেখুন, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা ক্রমাগতভাবে একটু ম্যাচের দিকে যাচ্ছে, অথবা বলতে পারেন যে একটু কাছাকাছি আসার চেষ্টা করছে। সেটা আমরা আগেও দেখেছি এবং পরবর্তীকালে আমরা আগেও দেখব। যতদিন থেকে দেখতে পেয়েছি আমরা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সরকারে বসেছে। সেটা আপনি রাষ্ট্রপতি হিসেবে বলতে পারেন কিংবা প্রধানমন্ত্রী হিসেবে বলতে পারেন। সেখান থেকে আমরা কোনো কথা বলতে চাই না। কিন্তু তার যে একটা মনোভাব রয়েছে পাকিস্তানের প্রতি, সে মনোভাব কিন্তু এখন ক্রমাগতভাবে কিন্তু এগিয়ে যেতে দেখছি আমরা। ওকে, এগিয়ে যেতে কেন দেখছি আমরা? তার সবচেয়ে বড় কারণ যেটা দেখা যাচ্ছে যে ১৯৭১ সালের আগে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ দুটো কিন্তু একই রাষ্ট্র ছিল। ওকে? ১৯৭১ সালের পরে কিন্তু সেটা ভাগ হয়ে যায় এবং ভাগ হয়ে কিন্তু দুটো আলাদা, আলাদা রাষ্ট্রে কিন্তু পরিণত হয়ে থাকে। ওকে? তো এখন অনেকে প্রশ্ন করছে যে তবে কি পুনরায় কি পাকিস্তান এবং বাংলাদেশ আবার মিলে যাবে? এবার এরকম প্রশ্ন কেন উঠছে? দেখুন, এরকম প্রশ্ন উঠার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এবার অনেকে বলবে যে কি সব কারণ রয়েছে? দেখুন, এইসব প্রশ্ন ওঠার পিছনে যে কারণটা সবচেয়ে বড় সেটা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু শাহবাজ শরীফের কিন্তু একটা ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। এবার বলবেন কেমন ঘনিষ্ঠতা? এবং তারা কোথায় দেখা সাক্ষাৎ করলো? দেখুন, দেখা সাক্ষাৎ করেছে একটা খুব ভালো জায়গায়। তার নাম হচ্ছে কায়রো। সরি, কায়েন নয়, কায়রো। ওকে। এবার বলবেন যে কায়রো কোন জায়গা? কায়রো হলো মিশরের একটা রাজধানী। ওকে, মিশরের রাজধানীকে কি বেসিক্যালি যার নাম হচ্ছে কায়রো। যেমন ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা। তেমনি মিশরের রাজধানী কায়রো। সেখানে মিটিং হচ্ছে বেসিক্যালি D8 এর। এবার অনেকে বলবে যে D8 কি? আমরা তো G8 শুনেছিলাম। ওকে। কি D8 কোথায় আসলো? দেখুন, D8 হলো গরিবদের সংগঠন। G8 তো এটা বড়দের সংগঠন। ওকে, G7, G8 আমরা শুনেছি। সেটা হচ্ছে বড় লোকদের একটা সংগঠন। কিন্তু G8 হচ্ছে বেসিক্যালি D8 যেটা হচ্ছে সেটা হচ্ছে গরিবের সংগঠন। এবার অনেকে বলবেন যে গরিবের সংগঠন কিভাবে হতে পারে এটা? দেখুন, গরিবের সংগঠন এর জন্য আমরা বলছি, এই যে D8 যে বানানো হয়েছে, এই D8 বানিয়েছিল বেসিক্যালি যে হচ্ছে বেসিক্যালি একটা নিজেকে ইসলামের হেড মানানোর চেষ্টা করছিল। তার নাম কি? তার নাম হচ্ছে টার্কি। টার্কি বেসিক্যালি একসময় অটোমান সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এবার অটোমান সাম্রাজ্যের যেহেতু অন্তর্গত ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে টার্কি পুরোপুরিভাবে কিন্তু সৌদি আরবের প্রতি একটা ঈর্ষা রাখতো। কেন? সৌদি আরবকেও সবসময় বলা হয়েছে সে হচ্ছে মুসলিমদের কি হচ্ছে, যেখানে যেহেতু মক্কা মদিনা রয়েছে, সুতরাং সেটা হচ্ছে ইসলামের মেইন কেন্দ্র। ওকে? যেটা হচ্ছে টার্কি কখনো মেনে নিতে পারেনি। টার্কির মতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, আমরা যেহেতু একসময় গোটা বিশ্বের মধ্যে হচ্ছে অটোমান সাম্রাজ্য প্রভাব বিস্তার করেছিল, ১ম বিশ্বযুদ্ধের পরে সেটা ভেঙে যায় অবশ্য। তো যেহেতু অটোমান সাম্রাজ্য একটা শক্তিশালী পজিশনে ছিল, সেক্ষেত্রে কি করতে পারে? যে ভবিষ্যতে ইসলামের যে খলিফা যারা হবে, সেই খলিফার ভূমিকা কে দাঁড়াবে? যেটা দাঁড়াবে হচ্ছে বেসিক্যালি টার্কি। ওকে? এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে এবং বিভিন্ন সংগঠন তৈরি করা হয়েছে। টার্কির মেইন বক্তব্য হচ্ছে সৌদি আরব যেহেতু বেসিক্যালি ওআইসি, ওকে? বেসিক্যালি মুসলিমদের যে সংগঠন রয়েছে সেটাকে যেহেতু হেড করে থাকে, সেক্ষেত্রে আমরাও একটা সংগঠন বানাবো, সেটাকে D8 নাম দেওয়া হয়েছে। এবং এই D8 এর মধ্যে কি রয়েছে? বেসিক্যালি এই D8 এর মধ্যে যারা অন্তর্ভুক্ত রয়েছে, তারা সকলেই মুসলিম। ওকে? মুসলিম দেশগুলো যেগুলো রয়েছে সেইসব দেশগুলোকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা, এই D8 এর মধ্যে আরেকটা দেশকে এবার ঢুকানো হয়েছে। সেটা হচ্ছে বেসিক্যালি আজারবাইজান তার নাম হয়তো। ওকে, আর্মেনিয়া নয়, আজারবাইজান। কারণ আজারবাইজানের সাথে আর্মেনিয়ার একটা সম্পর্ক খারাপ অবস্থায় রয়েছে। ওকে? একটা বেসিক্যালি নাগর্নো কারাবাখ বলে একটা জায়গা রয়েছে। সেই কারাবাখ জায়গাটা নিয়ে বেসিক্যালি ওখানে একটা সংঘর্ষ লেগে রয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। ওকে? সেই জায়গা থেকে আজারবাইজানকে সাপোর্ট করে বেসিক্যালি টার্কি এবং আর্মেনিয়াকে সাপোর্ট করে বেসিক্যালি রাশিয়া-টাশিয়া এরা সাপোর্ট করে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। সেখান থেকে আমরা এবার সরে আসি। সেখান থেকে সরে এসে আমরা আসছি বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা এখন চুপচাপ রয়েছে। শেখ হাসিনা বলছে আমারও সময় আসবে, সময় বদলাবে। সময় কেন বদলাবে? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জিতে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এখন যেহেতু সিংহাসনে বসেনি, এখনো ছাত্রটা পুরো ধরেই রাখেনি। সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প যখন জিতে বেসিক্যালি সিংহাসনে বসবে কিংবা রাষ্ট্রপতি হিসেবে নিজেকে পদ গ্রহণ করবে, সে তারপর থেকে দেখা যাবে যে ঘটনা কি ঘটছে। ওকে? এবার যে জিনিসটা হচ্ছে সেটা লক্ষ্য করুন ভালো করে। মাইনরিটিদের উপর অ্যাটাক। ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু তিনি ডাইরেক্ট বলেছে যে আমরা মাইনরিটিদের উপর যে অ্যাটাক হচ্ছে সেই অ্যাটাক কে কিন্তু আটকানো উচিত। ওকে? মাইনরিটিদের যে হিন্দু মাইনরিটি যারা রয়েছে বাংলাদেশের মধ্যে তাদের উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে সেই নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প টুইটও করেছে। খুব ভালো কথা, সেইসব জায়গা থেকে আমরা সব ভালো শিখছি। এরপর আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মধ্যে কয়দিন আগে ১৬ই ডিসেম্বর হয়তো তাদের স্বাধীনতা দিবস গিয়েছে। সেই স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমান যিনি হচ্ছে স্বাধীনতা দিয়েছেন তাদেরকে, তার তার কথা কোনো মনে করা হয়নি। উল্টা আমরা দেখেছি যখন হচ্ছে বেসিক্যালি ছাত্র আন্দোলন হচ্ছিল সেই সময় কিন্তু সেই যে মূর্তি তাদের সেই মূর্তিও কিন্তু ভেঙে ফেলা হয়েছিল।
ওকে? এসব ঘটনা চলছিল। এইসব ঘটনা আমরাও দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। এছাড়া আমরা জানি যে পাকিস্তানের মতো যাদের হচ্ছে ১৯৭১ সালে পাকিস্তানকে যে হার মানিয়েছিল ৯৩,০০০ যে সৈনিক সারেন্ডার করেছিল, সেই নিয়ে একটা বেসিক্যালি মূর্তি ছিল। সেই মূর্তিটা আপনারা দেখতে পাবেন যে এখন এই যে ফটোটা দেখছি বললেন এই যে এই ফটোটা। এই ফটোটা বাংলাদেশের মধ্যে বানানো ছিল। সেই ফটোটাকেও ভেঙে ফেলা হয়েছে। ওকে? এখন পাকিস্তানের সাথে বেসিক্যালি সম্পর্কটা এমনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান বলছে যে আমরা ১৯৭১ এর জিনিসপত্র আপনারা ভুলে যান এবং আমরা নতুনভাবে কিন্তু আমাদের সম্পর্কটাকে স্থাপন করতে চাই। ওকে? অর্থাৎ নতুনভাবে সম্পর্ক স্থাপন করবেন মানে কিভাবে? ওকে? অর্থাৎ বাংলাদেশকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে এখন পাকিস্তান থেকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু বাংলাদেশে আসে। সেটা শিপমেন্ট এর মাধ্যমে আসে, বিভিন্নভাবে আসছে। কোন ব্যাপার নয়। সেসব জিনিস আসছে সেটা আমরা খারাপ বলছি না। ওকে? বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা টান থাকবে। দেখুন রক্তের সম্পর্ক তো কোনদিন মেটানো যায় না। রক্তের সম্পর্ক থাকবে। কিন্তু বাংলাদেশীদের যে সেই যে বলিদানগুলো ছিল যেটা ১৯৭১ সালে দেওয়া হয়েছিল, সেই বলিদান কিন্তু এখন ভুলে যাওয়া হয়েছে। অর্থাৎ মানে আপনার বাবা কি পরিমাণে খাটাখাটনি করেছে সেটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না। ওকে? কিংবা সেটা আপনি বুঝতে পারবেন না কখনো। কিংবা আপনি যেই পরিমাণ কষ্ট করছেন সেটা আপনার ছেলেমেয়ে বুঝতে পারবে না। সুতরাং আপনার যে বেসিক্যালি যে একটা যে মানে মেহনত যেটা রয়েছে কিংবা যে আপনি ডেডিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু মূল্য দিতে পারবে না পরবর্তীকালে যে জেনারেশন আসছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। তাদের যে পূর্বপুরুষ যারা রয়েছে তারা যেই পরিমাণ বলিদান দিয়ে গেছে সেটা এখন আর তারা রাখতে পারছে না। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছে। এখন ভারতের সাথে যেহেতু শত্রুতা তাদের রয়েছে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সম্মান দেওয়া হচ্ছে যেহেতু আমেরিকার একটু মানে ছিটেফোঁটাতে তার এত সম্মান পাচ্ছে। যেমন D8 এর মধ্যে গিয়েছে সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে। দেখুন তিনি না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, না চ্যান্সেলর। যেমন জার্মানিতে চ্যান্সেলর রয়েছে এরকম নয়। উপদেষ্টা বলে কোন দেশে কোন পদ নাই। কিন্তু তারপরেও কিন্তু তিনি থেকেছেন। উপদেষ্টা তিনি যেহেতু সেক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু তাকে রাখা হয়েছে। ভবিষ্যতে কি হয় না হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশিদিন হয়তো টিকবে না। টিকলেও বোঝা যাচ্ছে না। কতদিন তিনি টিকবেন কিংবা টিকবেন না। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভারতের সাথে যে একটা শত্রুতা কারণ শত্রুতা যারাই করেছে তাদের অবস্থাই খারাপ হয়েছে। সেটা আপনি যদি পাকিস্তানকে দেখেন পাকিস্তানের এখন অবস্থা খারাপ। তারপরে গিয়েও তারা হচ্ছে এখনো কূটনীতি করে চলছে। কারণ ইন্ডিয়াও এখনো ডাইরেক্ট আমেরিকাকে মেসেজ করে দিয়েছে যে কি পাকিস্তানকে যাতে কোন রকম ভাবে সাহায্য করা না হয়ে থাকে। কারণ পাকিস্তান বারবার কি হচ্ছে আপনারা দেখবেন যে পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ আমরা শুনছি যে ডিফল্ট হবে, হঠাৎ ডিফল্ট হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে বেসিক্যালি অন্যান্য দেশগুলো যেটা ভেনেজুয়েলা বলতে পারেন, আর্জেন্টিনা বলতে পারেন, এইসব জায়গাগুলো ডিফল্ট হয়ে গিয়েছে। পাকিস্তান একটা দেশ শতকের পর শতক কিন্তু আমরা শুনে এসেছি বেসিক্যালি দশকের পর দশক, শতক বলব না, দশকের পর দশক শুনে এসেছি যে পাকিস্তান ডিফল্ট করছে। তাদের টাকা-পয়সা শেষ হচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে দেখছি আবার টাকা-পয়সা কোথা থেকে চলে আসছে। কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। ওকে? কিন্তু আসছে কোথা থেকে টাকা-পয়সা আসে, কেউ ফান্ডিং করেছে। এগুলা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। সেটা আমেরিকার হাত রয়েছে। সেখানে আমেরিকা পুরোপুরিভাবে কিন্তু এশিয়ার মধ্যে একটা জায়গা চায়। কারণ কি? আমেরিকার যে সবচেয়ে বড় শত্রু, অর্থনৈতিক শত্রু। দেখুন বড় লোকদের সবসময় কিন্তু অর্থনৈতিক শত্রু হয়ে থাকে। ওকে? তাদের আমাদের মতো ভাত কাপড়ের শত্রু হয়ে থাকে না। যেমন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যেমন ভাত কাপড়ের ওকে ঝগড়া যেটা হচ্ছে ভাত কাপড়ের। ওকে? কিন্তু আমেরিকার সাথে হচ্ছে চায়নার ঝগড়া যেটা রয়েছে সেটা ইকোনমিক্যালি ঝগড়া রয়েছে। এবার চায়না যেহেতু এশিয়ার মধ্যে সবচেয়ে জায়ান্ট অবস্থায় রয়েছে। এবার চায়নাকে কন্ট্রোল করার জন্য কিছু জায়গা দরকার ছিল। ওকে? বড় কান্ট্রি দরকার। কিন্তু বড় কান্ট্রি পাচ্ছিল না। সেটা হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া এরকম কান্ট্রি দরকার ছিল। কিংবা নেপাল দরকার ছিল, শ্রীলঙ্কা দরকার সেগুলো পায়নি। তারা বেসিক্যালি নিজেদের প্রভুত্ব স্থাপন করেছে আমেরিকায় সেটা হচ্ছে জাপানে। তারপরে যদি বলতে পারেন কোরিয়াতে। ওকে? দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া না, উত্তর কোরিয়াতে থাকা অসম্ভব আমেরিকার। ওকে? যাতে চায়নাকে কাউন্টার করা যায়। তো সুতরাং ভাবে ইন্ডিয়াকেও এখন আমেরিকাকে সাথে রাখতে হবে। কারণ চায়নাকে যদি এশিয়ার মধ্যে কেউ টক্কর দিতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়া। এবার ইন্ডিয়া যদি টক্কর দিতে পারলে তাহলে তো খুব ভালো ব্যাপার। দিতে না পারলে ভবিষ্যতে দেখা যাবে কিন্তু মনে করা হচ্ছে যে দিতে পারবে। কারণ যদি ব্লুমবার্গ একটা রিপোর্ট বের করে থাকে, ব্লুমবার্গের রিপোর্ট হিসাবে আমরা যদি জানতে পারি যে কোন দেশ কোন পজিশনে থাকবে সেটা হচ্ছে বর্তমানে বলা হচ্ছে যে বেসিক্যালি ২০৫০ সাল নাগাদ হচ্ছে চায়না ১ নম্বরে থাকবে। 2nd এ ইন্ডিয়া থাকবে। 3rd এ আমেরিকা চলে যাবে। কারণ আমেরিকার অর্থব্যবস্থা কিন্তু ডিক্লাইন করছে। কেন ডিক্লাইন করছে? কোন একটা জায়গায় যখন অর্থব্যবস্থা খুব বেড়ে যায়, বেসিক্যালি আপনি একটা জিনিস মনে করুন যে আমেরিকার সব কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো জিনিস তৈরি করছে চায়নার মধ্যে গিয়ে। ওকে? অর্থাৎ আমেরিকার মধ্যে সেসব জিনিস তৈরি হচ্ছে না। আপনি এটা ধরুন না, যেমন বাংলাদেশের মধ্যে কাপড় উদ্যোগ রয়েছে। যেই দেশ পারমাণবিক বোমা বানাতে পারে, তারা কি কাপড় তৈরি করতে পারে না? অবশ্যই পারে। কিন্তু তারা নিজের দেশের মধ্যে সেই কাপড় তৈরি করে না। কারণ কি? সেখানে লেবার চার্জ বেশি। বাংলাদেশে লেবার চার্জ কম, তার জন্য বাংলাদেশীদের খাটিয়ে খাওয়া হচ্ছে। তো ভবিষ্যতে কি হয় না হয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। আপনারাও দেখবেন, আমরাও দেখব। হয়তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমরা দেখতে পাবো কি পাবো না সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু বাংলাদেশের সাথে যে সম্পর্কটা কি হবে ইন্ডিয়ার সেটাও বোঝার ব্যাপার রয়েছে। আর আরেকটা কথা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে কি আমরা এমনি বসিয়ে রেখেছি? তো কেউ কাউকে বসিয়ে রাখে না। ইন্টারন্যাশনাল
হিসাবে কিন্তু যদি আপনি লক্ষ্য করে থাকেন, ইন্টারন্যাশনাল ফর্মুলা যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কেউ কারো কিন্তু বন্ধু নয়, কেউ কারো কিন্তু শত্রু নয়। সবকিছু ইন্টারেস্টের উপর। ওকে? শেখ হাসিনাকে কিন্তু ফ্রি বসিয়ে রাখা হয়নি। হয়তো কোনো কারণ রয়েছে, সেই কারণেই কিন্তু তাকে বসিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে। ভবিষ্যতে কি হবে দেখার বিষয় রয়েছে, কিন্তু পাকিস্তানের সাথে যে বাংলাদেশের যে প্রেম, সেই প্রেম যে বাড়ছে আবার, সেটা কিন্তু একটা দেখার বিষয় ছিল। ওকে? সেই বিষয়টা কিন্তু নিয়ে আজকে আলোচনা করা হলো। এরপরে আমরা আরো ভিডিও বানাবো। বাংলাদেশকে নিয়ে আরো ভিডিও রয়েছে। জঙ্গি হামলা কিছু হচ্ছে, কিংবা জঙ্গি হামলার ছক কষা হচ্ছে। ভারতে অনেকজন ধরাও পড়েছে। এসব বিষয় নিয়ে কিন্তু রিপোর্ট বানানোর কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বানিয়ে উঠতে পারিনি। তো ভবিষ্যতে দেখা যাবে বানাবো কি বানাবো। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।